Hello everyone, Assalamu alaikum. Welcome to my another class. This is Muhammad Alamin Sarkar. Today I will discuss about HSC HTML board question. আজকে আমি তোমাদেরকে দিনাজপুর বোর্ড 2023 আসা একটি প্রশ্নের সমাধান করে দেব। প্রশ্নটি দেখো, দৃশ্যকল্প 1-এ একটা অর্ডার লিস্ট দেওয়া আছে এবং দৃশ্যকল্প 2-এ একটা টেবিল দেওয়া আছে। দৃশ্যকল্প যে অর্ডার লিস্টে দেওয়া আছে এর ভিতরে দেখো আবার দুইটা আনঅর্ডার লিস্টের আইটেম দেওয়া আছে, এবং 3 নম্বরে যে অর্ডার লিস্টে দেওয়া আছে এর ভিতরে দেখো আবার দুইটা আনঅর্ডার লিস্টের আইটেম দেওয়া আছে। আচ্ছা, আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কেমনে চিনবো? যদি কোনো প্রশ্নে ধারাবাহিক ক্রম আকারে থাকে, মানে সিরিয়াল আকারে থাকে 1 2, অথবা রোমান চিহ্নর 1 2, অথবা ABCD ক্যারেক্টারের এরকম যদি থাকে, তার মানে আমরা বুঝবো সেটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে একটা হয় ওএল, এবং এই অর্ডার লিস্টের প্রতিটা আইটেম লেখার জন্য আমরা কি লিখি? এলআই লিখি। সেম ভাবে ওই সেম সিরিয়ালই দেওয়া আছে কিন্তু ক্রম আকারে নাই, মানে কোনো সিরিয়াল মেনটেন নাই, একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী নাই, যেমন 1 2 আকারে নাই, কিংবা রোমান চিহ্ন আকারে নাই, মানে কোনো কিছু আকৃতির মাধ্যমে বোঝানো যাচ্ছে, যেমন স্কোয়ার, তারপরে সার্কেল, স্টার, এরকম যখন চিহ্ন দিয়ে বোঝানো হয় তাদেরকে বলা হয় আনঅর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্টের জন্য ট্যাগ হয় ইউএল, এবং এই প্রতিটা আনঅর্ডার লিস্টের আইটেমের জন্য আমরা সেম ভাবে অর্ডার লিস্টও এলআই লিখি, আনঅর্ডার লিস্টও এলআই লিখি। তো আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, দৃশ্যকল্প 2-এ আমাদের একটা টেবিল দেওয়া আছে, টেবিলের উপর একটা ক্যাপশন দেওয়া আছে, এবং টেবিলের ভিতরে যে সবগুলো টিডি দেওয়া আছে এর ভিতরে কোনো টিএইচ নেই, কেননা সবগুলো হচ্ছে নর্মাল ফন্টে লেখা। এবং টেবিলের ভিতরে যতগুলো তথ্য বা উপাত্ত আছে বা ডাটা আছে সবগুলো দেখো অ্যালাইন সেন্টার মানে মিডলে দেওয়া আছে। কোনো একটা রোর ভিতরে যত উপাত্ত বা ডাটা আছে দেখো কোনো জায়গায় আমাদের সেন্টার বাদে কিন্তু নেই, সো সবগুলোই সেন্টারে দেওয়া আছে, সো আমরা সবগুলো রোতেই সেন্টার ব্যবহার করব। এখন আসি আমরা ক নাম্বার প্রশ্নে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে হোস্টিং কি? হোস্টিং হলো একটা সার্ভার কোম্পানি যেখানে তোমার ওয়েবসাইটের ফাইলগুলো সংরক্ষণ করে রাখা হয়। তাহলে এটা সহজভাবে বলতে গেলে ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাই হলো ওয়েব হোস্টিং। মানে তোমার ইন্টারনেটের তোমার যে ওয়েবসাইটের ফাইল আছে সেই ফাইলগুলো সংরক্ষণ রাখার জন্য যে সার্ভার ভাড়া করবে সেই উক্ত সার্ভারকে বা তোমার সেই সার্ভারের ডাটাবেসকে কি বলা হয়? হোস্টিং বলা হয়। এরপরে খ নম্বর প্রশ্ন, ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো। ডোমেইন নেম কি? একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নামকে ডোমেইন নেম বলে, সেই কারণে বলা হয় প্রতিটি ওয়েবসাইটের যে স্বতন্ত্র নাম থাকে তাকে ডোমেইন নেম বলা হয়। একে আবার আইপি অ্যাড্রেসও বলা হয়। সো ডোমেইন নেমের গাণিতিক রূপকেই কি বলা হয়? আইপি অ্যাড্রেস বলা হয়। ডোমেইন নেম হয় এক ও অদ্বিতীয়, তার মানে এটা অন্য কেউ ব্যবহার করতে পারে না। ডোমেইন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে একই নাম অন্য কেউ ব্যবহার করতে না পারে। ডিএনএস মানে ডোমেইন নেম সিস্টেম প্রত্যেক ডোমেইনকে এইচটিটিপিএস এর মাধ্যমে নিরাপত্তা দেয়। এইচটিটিপিএস হচ্ছে একটা ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেট, মানে সিকিউরিটি নিরাপত্তা সার্টিফিকেট, যেটার মাধ্যমে তোমার প্রতিটা ওয়েবসাইটকে কি দেয়? নিরাপত্তা দেয়। ডিএনএস মানে ডোমেইন নেম সিস্টেম। এখানে www ডট মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডট b2bliddify.com নামে একটা ওয়েবসাইট বা ডোমেইন আছে, সেই ডোমেইনের দুটি অংশ দেখা যাচ্ছে, একটা হচ্ছে কোম্পানি ডোমেইন আর একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। কোম্পানি ডোমেইন হচ্ছে B2B লিডিফাই এবং টপ লেভেল ডোমেইন হচ্ছে .com। আচ্ছা, এই ডোমেইনের যে .com এর পরের অংশটি হচ্ছে টপ লেভেল ডোমেইন। এটি দেখে সহজেই বোঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের। আমরা একটা ডোমেইন দেখে খুব সহজেই বুঝতে পারি যে ডোমেইনটি কোন ধরনের, সেটা হচ্ছে সেই ডোমেইনের টপ লেভেল অংশটা দেখে আমরা খুব সহজেই বলতে পারি যে সেই ডোমেইনটা কোন ধরনের কোম্পানি, কি ধরনের কোম্পানি বহন করে। এরকম যদি .com থাকে, এই কম দ্বারা আমরা বুঝি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কোনো ওয়েবসাইট। সেম ভাবে যদি .org থাকে তাহলে আমরা বুঝি অর্গানাইজেশন কোম্পানি ধরনের ওয়েবসাইট। এরপরে যদি .gov থাকে তার মানে আমরা জানি গভর্নমেন্টের নির্দেশনাবলী কোনো ওয়েবসাইট। .edu যদি থাকে আমরা জানি এডুকেশনাল প্রতিষ্ঠানের কোনো ওয়েবসাইট। .net যদি থাকে আমরা জানি নেটওয়ার্ক এর জাতীয় কোনো ওয়েবসাইট বা নেটওয়ার্ক সার্ভিস দেয় এমন জাতীয় কোনো ওয়েবসাইট। তাই বলা যায় যে কোনো ওয়েবসাইটের জন্য ডোমেইন নেম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডোমেইন নেম দেখেই আমরা ওয়েবসাইট চিনতে পারি। So, আশা করি ক এবং খ নাম্বার তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এরপর আমাদের গ নাম্বার প্রশ্ন, দৃশ্যকল্প 1 মানে এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখো। তো এটার জন্য চলো আমরা উত্তরে লিখবো যে দৃশ্যকল্প 1-এর জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখা হলো। এখন আমরা কোডটা এই জায়গায় হাতে কলমে লিখবো না, আমরা কোডটা লিখবো ডিরেক্ট প্র্যাকটিক্যালে।
মানে লাইভ ডেমো অন ব্রাউজারে আমরা কোড করব, কোড করে কিভাবে শো করলে এটা দেখা যাবে সেটার প্র্যাকটিক্যাল দেখব। এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ, যে কোডটা তুমি ডিরেক্ট ব্রাউজারে দেখতে পারতেছো এবং তুমি খুব সহজে বুঝতে পারতেছো যে কোনটার দ্বারা কি ঘটতে আছে। এই কারণে আমরা এখন এই কোডটা ব্রাউজারে করব। যদিও একটু সময় বেশি লাগে, তারপরে একটু দেখো, আশা করি খুব সহজেই বুঝতে পারবা একটা ওয়েবসাইটের কিভাবে কোড করা হয় আর এইচটিএমএল কোড কিভাবে করা হয়। তো এটার জন্য আমাদের প্রথমে একটা ফাইল নিতে হবে। আমরা সবাই জানি যে এইচটিএমএল কোড করার জন্য আমাদের একটা নোটপ্যাড এবং একটা ব্রাউজার দুইটাই প্রয়োজন হয়। তো আমাদের আমরা এই কোডটি করব ভিজুয়াল স্টুডিও কোড নামে এই নোটপ্যাডে, এবং আমরা একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করব, এই দুটা। আর এই কোডটা করার জন্য আমাদের একটা ফাইল লাগে। ওই যে প্রথমেই বললাম হোস্টিং। হোস্টিং কি বলে, আমাদের ওয়েবসাইটের যে ফাইলগুলো ইন্টারনেটে রাখার জন্য, তাহলে সেই ফাইল নিতে হবে আমাদের। তো আমরা একটা ফাইল নিলাম, ফাইলের নাম দিলাম দিনাজপুর 2023। এর ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। আচ্ছা, আগে থেকে আমাদের একটা ফাইল ক্রিয়েট আছে, সেটা আমরা ডিলিট করলাম, ডিলিট করে দিয়ে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। যে কোনো এইচটিএমএল এর জন্য নতুন ফাইল ক্রিয়েট করতে হলে তুমি যে কোনো ধরনের নাম দিতে পারো। সো আমি দিলাম ইন্ডেক্স। এরপরে তোমাকে একটা ডট দিতে হবে, তারপরে যেহেতু এটা একটা এইচটিএমএল তাই এক্সটেনশন দিতে হবে এইচটিএমএল। তো আমরা এইচটিএমএল ব্যবহার করব। এখন এই ফাইলটি আমরা যে কোনো একটা নোটপ্যাডের মাধ্যমে ওপেন করব। সো আমি ভিজুয়াল স্টুডিও কোড এই নোটপ্যাডের মাধ্যমে ফাইলটি ওপেন করতেছি। তুমি চাইলে নোটপ্যাড প্লাস প্লাস আছে, সাবলাইম টেক্সট আছে, ব্রাকেট আছে, এর জাতীয় অনেক ধরনের নোটপ্যাড আছে, এগুলোর মাধ্যমেও ওপেন করতে পারো। এই ফাইলটি ওপেন করার পরে এই জায়গায় আমরা কি করব, কোড করব। আর আমরা এইচটিএমএল কোড করার জন্য যে বেসিক ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা সবাই মুখস্থ এবং সবাই জানি, সেটা লিখবো। সেটা কি, প্রথমে আমাদের ডকুমেন্টের নাম ডিক্লারেশন করতে হয়। এই কারণে আমরা কি ব্যবহার করি, ডক টাইপ এইচটিএমএল ব্যবহার করি। So আমরা সেটা লিখলাম। ডক টাইপ এইচটিএমএল দ্বারা কি দ্বারা, যে আমাদের যে ডকুমেন্টের আছে সেই ডকুমেন্টের নামটা ডিক্লারেশন করা হয়, যে আমাদের ওয়েবসাইটটি HTML5 দ্বারাই, মানে এইচটিএমএল এর অনেকগুলো ভার্সন আছে, সেই ভার্সনের ভিতরে সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5। যে ডক টাইপ এইচটিএমএল দ্বারা সেই ভার্সনটাকেই কল করা হয়, যে আমরা নির্দেশ করতেছি বা আমরা এটা নির্দেশনা দিচ্ছি যে আমাদের যে কোডটি করা হবে সেটা HTML5 এর দ্বারাই করা হবে। এরপর আমাদের একটা HTML নিতে হবে, যেহেতু এটা একটা HTML প্রোগ্রাম। সো আমরা HTML নেব। HTML নেওয়ার পর আমাদের একটা হেড দিতে হতো, বাট আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো টাইটেল নেই, সেই কারণে আমরা কি নিলাম না, হেড নিলাম না। না নিয়ে ডিরেক্ট বডিতে চলে গেলাম। সো আমরা এরপর একটা বডি নেব। এই বডির ভিতরে আমাদের যে প্রশ্ন ছিল, প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল কি, আবার একটু দেখো। একটা বডির ভিতরে একটা অর্ডার লিস্ট ছিল, সেই অর্ডার লিস্টে দুইটা আইটেম ছিল। কয়টা আইটেম, দুইটা কিন্তু আইটেম। সেই দুইটা আইটেম আগে আমরা নেব, তারপরে আমরা আনঅর্ডার লিস্টের কাজ করব। তাহলে দেখো, একটা ওয়েবসাইটের ভিতরে দুইটা আইটেম ছিল অর্ডার লিস্টে। আমরা জানি অর্ডার লিস্টের জন্য ওএল ট্যাগ ব্যবহার করে, আমরা ওএল ট্যাগ ব্যবহার করছি। ওএল ট্যাগ ব্যবহার করলে তো হবে না, আমাদের প্রতিটা লিস্ট বা আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের টাইপ আছে, টাইপ গুলো দিয়ে দিতে হয়। অর্ডার লিস্টের টাইপ কি কি, ওই যে বললাম, রমান চিহ্ন এবং অঙ্কর 1 2 এবং ক্যারেক্টার মানে ABC, এরকম গুলোকে আমাদের বলা হয় অর্ডার লিস্ট। তাহলে আমাদের অঙ্কে কি আছে বলে, অঙ্কের 1 2 দেওয়া আছে। তাহলে যে টাইপ দেওয়া আছে, আমাদের টাইপের সেই প্রথম অক্ষরটা দিতে হবে। সো টাইপ ইকুয়াল, তাহলে আমাদের 1 2 দেওয়া আছে, তাহলে 1 2 প্রথম অক্ষর হচ্ছে ওয়ান, সেই ওয়ানটা ব্যবহার করব। কিন্তু আমাদের এই পোস্টে কিন্তু 1 থেকে শুরু নাই, আমাদের পোস্টে কয় থেকে শুরু, 2 থেকে শুরু। এটাই হচ্ছে আমাদের পোস্টের সবচেয়ে বড় টুইস্ট। এরকম প্রশ্ন দেওয়া থাকে, আমরা ডাইরেক্ট টাইপ দিয়ে তুই আসি, দেন শেষ। কিন্তু টাইপটা কোথা থেকে শুরু হয়েছে, 2 থেকে কিন্তু শুরু হয়েছে। সো আমাদের এখানে বলে দিতে হবে স্টার্টেড টু। আশা করি বুঝতে পারছো। এর ভিতরে আমাদের কয়টা আইটেম ছিল, দুইটা আইটেম। কিভাবে বুঝবো দুইটা আইটেম, তাহলে দেখো, এই যে একটা অর্ডার লিস্ট এর আইটেম, আর এটা একটা অর্ডার লিস্টের আইটেম, বাংলা বুক রাইটের একটা আইটেম, আইসিটি বুক রাইটের একটা আইটেম। সো আমরা আগে এই দুইটা আইটেম নেবো। তাহলে দুই আইটেম নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, এলআই। তো আমরা লিখলাম আইসিটি বুক রাইটার নেম। সেম ভাবে আমাদের আর একটা এলআই আছে, এই এলআই এর ভিতরে আছে বাংলা বুক রাইটার নেম। আমরা দুইটাই আইটেম কিন্তু নিছি।
দুইটা আইটেম যদি নিই, এখন যদি আমরা এটাকে ব্রাউজারে শো করি, তাহলে একটু দেখো তো কিভাবে এটা শো হয়। এটাকে যদি আমরা এখন একটু ব্রাউজারে শো করি, তাহলে এটা আমাদের শো হবে কিন্তু জাস্ট অর্ডার লিস্ট। কিন্তু এই যে অর্ডার লিস্টের ভিতরে যে আর একটা আনঅর্ডার লিস্ট আছে, এটা কি শো করছে? বলে না স্যার। এটা শো করার জন্য কি নিতে হবে? বলে আনঅর্ডার লিস্ট ট্র্যাক নিতে হবে। বাট আমরা কি নিছি? বলে না। আমরা প্রশ্নটা আবার দেখি, দেখো আইসিটি বুক রাইটার নেম এর নিচে দুইটা আনঅর্ডার লিস্ট আছে, বাংলা বুক রাইটার নেম এর নিচে দুইটা আনঅর্ডার লিস্ট আছে। সো আমরা সেখানেই যাব, যে এরা আইসিটি বুক রাইটার নেমের নিচে আবার আনঅর্ডার লিস্ট নেব। আর আনঅর্ডার লিস্ট নেওয়ার জন্য কি ট্যাগ ব্যবহার করে? ইউএল ট্যাগ ব্যবহার করে। So আমরা ইউএল ব্যবহার করব এবং দেখবো সেই আনঅর্ডার লিস্টের টাইপ গুলো কি দেওয়া আছে। দেখো আইসিটি বুক রাইটার নেমের নিচে যে আনঅর্ডার লিস্ট দেওয়া আছে, সেটার টাইপটা কিন্তু বৃত্ত, মানে গোলাকার দেওয়া আছে, মানে সার্কেল দেওয়া আছে। এবং বাংলা বুক রাইটার নেমের নিচে যে আইটেম নেম আছে, সেটাকে দেওয়া আছে একটা বর্গ। তো এটাই আমরা ব্যবহার করব। আর এখানকার আইটেমের নাম আছে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, আর মিস্টার এ, মিস্টার বি। তাহলে আমরা আনঅর্ডার লিস্টের টাইপটা দেব যে সার্কেল। এর ভিতরে আমরা আইটেমের নাম দেব। আইটেমের নাম আছে মিস্টার এক্স। নিউ আইটেম মিস্টার ওয়াই। তাহলে আইসিটি বুক রাইটারের নিচে আমাদের আনঅর্ডার লিস্টের কাজ শেষ। সেম ভাবে আমরা বাংলা বুক রাইটারের নিচে আমরা কি করব? আবার আনঅর্ডার লিস্টের একটা কাজ করব। এই আনঅর্ডার লিস্টের টাইপটা ছিল হচ্ছে স্কোয়ার, এসকিউ ইউআর। এবং এদের লিস্ট আইটেম ছিল দুইটা, একটা হচ্ছে মিস্টার এ, আর একটা হচ্ছে মিস্টার বি। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো প্রতিটা আইটেম আনঅর্ডার লিস্ট আবার দুইটা করে হয়েছে। সো এখন যদি আমরা ফাইলটা আবার একটু ওপেন করি, তাহলে দেখো তো কি দাঁড়ায়। সেম আমাদের ওই পোস্টের মতোই হয়েছে। দেখো আমি একটু বড় করে দেখাচ্ছি। সেম কিন্তু ওই পোস্টের মতোই হয়েছে। দেখো প্রথমে 2 নাম্বার আইসিটি বুক রাইটার নেম মিস্টার এক্স, মিস্টার ওয়াই, আবার বাংলা বুক রাইটার নেম মিস্টার এ, মিস্টার বি। আমাদের প্রশ্ন কিন্তু এই জাতীয় ছিল। দেখো আইসিটি বুক রাইটার নেম দুইটা আনঅর্ডার লিস্ট, বাংলা বুক রাইটার নেম দুইটা আনঅর্ডার লিস্ট। সো আমাদের নাম্বার শেষ। আমরা কিন্তু ওয়েবসাইট প্রদর্শন করেছি, এইচটিএমএল কোড লেখা এবং এইচটিএমএল কোডটাও তৈরি করেছি। তো এখান থেকে তোমরা চাইলে কোডটা কপি করে নিতে পারো। এরপর আমরা এখন নাম্বারের সমাধান করব। নাম্বার প্রশ্ন বলছে, দৃশ্যকল্প 2 ওয়েব পেজে প্রদর্শন করা কি সম্ভব? তোমার মতামতের যৌক্তিকতা বিশ্লেষণ করো। হ্যাঁ, অবশ্যই সম্ভব। কেন? এর একটা টেবিল, আর আমরা টেবিল খুব সহজেই কি করতে পারি? ওয়েবসাইটে প্রদর্শন করতে পারি। এটা হচ্ছে নাম্বার প্রশ্ন। দৃশ্যকল্প, সরি এটা হচ্ছে আমাদের নাম্বার প্রশ্ন। যে দৃশ্যকল্প 2 ওয়েব পেজে প্রদর্শন করা সম্ভব বলে আমি মনে করি। আমার মতামতের যুক্তিকতা বিশ্লেষণ করা হলো। সেম ভাবে চলো এটাও আমরা কি করব? লাইভ ডেমো দেখবো অন ব্রাউজার, মানে কোড করে করে। এটার জন্য সেম আমরা একটা কি তৈরি করব? ফাইল তৈরি করব। এই ফাইলটার নাম আমরা আরেকটা ফাইল নাম নিলাম। এটার নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট ডি, মানে নাম্বার। নাম্বারকে আমরা ডি, সরি ইন্ডেক্স আন্ডারস্কোর ডি ডট এইচটিএমএল, এই নামে আমরা ফাইলটা ক্রিয়েট করলাম। এখন এটাকে আমরা আবার সেম ভাবে নোটপ্যাডে ওপেন করব, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম, করে এর ভিতরে আমরা কোড করব। আমরা জানি এইচটিএমএল কোড করার জন্য প্রথমে কি লেখা লাগে? বলে ডক টাইপ এইচটিএমএল, মানে ডকুমেন্টের নাম ডিক্লারেশন। এরপর আমাদের এইচটিএমএল ব্যবহার করতে হয়। সেম ভাবে আমাদের হেডের ভিতরে টাইটেল, যেহেতু আমাদের টাইটেল নাই সেই কারণে আমরা ডিরেক্ট বডিতে চলে গেলাম। বডিতে যাওয়ার পরে আমাদের এই ওয়েবসাইটটা কি আছে সেটা একটু দেখো। এখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে। সো আমরা টেবিলটা নিয়ে আগে কাজ করি, মানে উপরে উপরে, তারপর আমরা সেই সমাধান করতে পারি। দেখো এখানে যে টেবিলটা দেওয়া আছে, টেবিলের ভিতরে একটা ক্যাপশন দেওয়া আছে। একদম হেডলাইনে যে লেখাটা আছে, এটাকে বলা হয় ক্যাপশন। একটা ক্যাপশন কিন্তু দেওয়া আছে, আশা করি তোমরা দেখতে পারতেছো। দেখো মার্কশিট, এটাকে বলা হয় এই ওয়েবসাইটের
এই টেবিলের ক্যাপশন। তো আমরা প্রথমে ক্যাপশন নিয়ে কাজ করব। এরপরে আমরা কি নিব, এর ভিতরে দেখো আমাদের একটা টেবিল দেওয়া আছে, টেবিলের প্রতিটা লাইনকে, এই যে এদিকে প্রস্থ বরাবর যে লাইন দেওয়া আছে এদেরকে বলা হয় টেবিলের র, এবং দৈর্ঘ্য বরাবর যে লাইন দেওয়া আছে এদেরকে বলা হয় টেবিলের কলাম। তো আমরা একটা টেবিল নেওয়ার পরে টেবিলের র ধরে ধরে কাজ করতে হয়। সেই কারণে আমরা প্রথমে একটা কি নেব, টেবিল নেব। টেবিল নেওয়ার পরে টেবিলের বর্ডার দিতে হয়। টেবিলের বর্ডার আমরা 1 ব্যবহার করব। এরপরে টেবিলের সেল স্পেসিং ব্যবহার করব। সেল স্পেসিং আমরা 0 ব্যবহার করব। এরপরে হোয়াইট নয়েড ব্যবহার করা যায়, তো এটা আমরা আইসিএল স্পেসিং বর্ডার এই নিয়ে আমরা টেবিলটা ক্রিয়েট হওয়ার পরে আমরা দেখব, ক্রিয়েট হওয়ার পরে টোটালি পুরোপুরি দেখব। এর ভিতরে আমরা যেহেতু টেবিল নিয়েছি, এখন টেবিলের ক্যাপশনটা নেব। টেবিলের ক্যাপশনটা কি দেওয়া আছে, দেখো টেবিলের ক্যাপশনটা মার্কশিট দেওয়া আছে এবং এটা বোল্ড করা দেওয়া আছে। সো আমরা যেহেতু ক্যাপশন, ক্যাপশন মানে বোল্ড, তো আমাদের আর নতুন করে বোল্ড করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, টেবিল নিলাম, টেবিলের ক্যাপশন নিলাম। এরপর আমার কি কাজ বলে, টেবিলের সারি ধরে ধরে কাজ করতে হবে, মানে র ধরে কাজ করতে হবে। তাহলে টেবিল র, টেবিল র দেওয়ার পরে দেখো এই টেবিলের ভিতরে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটাই কিন্তু সেন্টারে দেওয়া আছে। সো আমরা সেন্টার ব্যবহার করব। যেহেতু এই টেবিলের কি নাই, টিএইচ নাই, টিএইচ নাই মানে হেডলাইন নাই, টেবিল হেডার নাই। সো আমার যেখানে সেন্টার আছে আমাদের বলে দিতে হবে টেবিল। তাহলে প্রতিটা রতে আমাদের বলে দিতে হবে অ্যালাইন সেন্টার। এরপরে এই টেবিলের ভিতরে যে রটা দেওয়া আছে, একটু রটা দেখো, প্রথম র মানে প্রথম যে কলাম দেওয়া আছে এই কলামটা কিন্তু দুইটা র কাইটে একটা কলামে পরিণত হয়েছে। দেখো এই যে র, এটা বরাবর কিন্তু চলে আসছে, কিন্তু এখানে কিন্তু নাই, দেওয়া নেই। তো এই কারণে এটা দুইটা র কাইটা বইছে। এই যে রোল নং যে নাম্বারটা, এটা কিন্তু এই রটা বরাবর যাইতো, কিন্তু বরাবর কিন্তু যায় নাই, কাইটা বইছে। তার মানে দুইটা ঘর, মানে দুইটা র কাটছে। এরপরে বাংলা যে লেখা, এটা কিন্তু একটা কলাম উঠতে এর মাঝ বরাবর দেয়, কিন্তু কলামটা কিন্তু কেটে দিয়েছে। তার মানে বাংলা লেখাটা দুইটা কলামের জায়গা খাইছে। সেম ভাবে ইংরেজি লেখাটাও কয়টা কলামের জায়গা খাইছে, দুইটা কলামের জায়গা খাইছে। তো এইগুলো তো আমাদের বলে দিতে হবে। কোর্টের সময় যদি এগুলো আমরা না বলে দিই তাহলে তো আমাদের কাজ হবে না। সেই কারণে আমরা একটা টিডি নেব। টিডির ভিতরে প্রথম যে লিখবো রোল নাম, এটাকে কি কাটছে বলে র স্পেল। কয়টা র কাটা বসে, দুইটা র কাটা বসে। এর ভিতরে লেখা আছে রোল। দেখো রোল এবং নং, এটা আবার দেখো রোল নং নিচে, এক লাইন নিচে আসে। আমরা যদি এইচটিএমএল কোড করার সময় যদি না বলে দিই তাহলে ও বরাবর এক লাইনে বসবে। সো আমাদের বলে দিতে হবে। আর লাইন ব্রেক মানে আমাদের কি বলা, বি আর একটা ট্যাগ, এরপরে নং দিয়ে দেবো। একটা টিডির কাজ শেষ। সেম ভাবে আর একটা টিডি, এই টিডির কি কাটছে, এই টিডিতে আর র কাটা নাই, কল স্পেন টু। এর ভিতরে লেখা আছে বাংলা। এবার পরে আবার একটা টিডি নিছে, এই টিডিতেও কল স্পেন টু। এর ভিতরে লেখা আছে ইংলিশ। সো আমাদের একটা শাড়ির কাজ শেষ। দেখো প্রশ্নে কি ছিল, একটা শাড়ি, একটা শাড়িতে কয়টা জিনিস, একটা রোল নাম্বার, বাংলা, ইংলিশ। সো আমরা টি আর দ্বারা একটা শাড়ি বুঝাইছি, এর ভিতরে তিনটা কলাম আছে, সেই কারণে আমরা তিনটা কলাম কিন্তু নিয়ে নিছি। একটা হচ্ছে টি, রোল নাম্বার, একটা বাংলা, একটা ইংলিশ। দেখো প্রথম সারিতে কয়টা কলাম, তিনটাই কলাম, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা কলাম। গুড। তাহলে প্রথম সারির কাজ শেষ। আমরা জানি একটা টেবিলের একটা সারির কাজ শেষ হলে নতুন আরেকটা সারি নেওয়ার জন্য আবার একটা টিআর নিতে হবে। এবং যেহেতু এই টেবিলের প্রতিটা জিনিসের অ্যালাইন সেন্টার মানে মাঝখানে, সো আমরা প্রতিটা সারিতে বলে দেবো অ্যালাইন সেন্টার। এর ভিতরে আমাদের নতুন করে আবার টিডি নেব। প্রতিটা টিডিতে
একটা টিডি তে দেওয়া আছে ফার্স্ট, তো সেকেন্ড। আর একটা টিডি তে দেওয়া আছে সেকেন্ড। সেম আর একটা টিডি তে দেওয়া আছে ফার্স্ট, আর একটা টিডি তে দেওয়া আছে সেকেন্ড। তুমি একটু প্রশ্নগুলা বারবার দেখবা। দেখো, একটা টিডিতে দেওয়া আছে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড। তো আমাদের এই যে এই র তো আমরা আগেই কাটছি, তার মানে আমাদের পা থাকলো কি এই র। এই র এর ভিতরে কলাম কয়টা? একটা দুইটা তিনটা চারটা। সো আমরা চারটা কলামে নিছি, দেখো একটা দুইটা তিনটা চারটা। সো এখান থেকে আর একটা কি শেষ? আর একটা র শেষ। তখন আর একটা র শেষ হবে, পরে আর একটা র নেওয়ার জন্য দেখো পরের রতে কিন্তু আর চারটা নাই, পরের রতে কয়টা? পরের রতে অলরেডি পাঁচটা কলাম। এই রতে কলাম ছিল কয়টা? একটা দুইটা তিনটা। এই রতে ছিল কয়টা? একটা দুইটা তিনটা চারটা। কিন্তু এরপরে থেকে যতগুলো র করব কয়টা? বলে পাঁচটা করে। সো আমরা আবার নতুন একটা র নেওয়ার জন্য আবার টি আর নেব। এর ভিতরে আমরা টি ডি নেব কয়টা? পাঁচটা। সো আমরা একবারে পাঁচটা নিয়ে নিলাম। দুই তিন চার পাঁচ। কাজ শেষ। এরপরে আমরা আবার একটা কি নেব? আবার টি আর নেব। এর ভিতর আমরা কলাম নেব কয়টা? পাঁচটা। চার পাঁচ। সেম ভাবে আমরা আবার একটা টিয়ার নেব। এই টিয়ারের ভিতরে আমরা কলাম নেব কয়টা? পাঁচটা। আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে ডাটা ইনপুট করব। তাহলে 001 85 67 58 70, এটা হচ্ছে প্রথম ডাট। 001 85 85 67 58 70, 85 67 58 70। সেম ভাবে এর পরের রতে আমাদের ছিল 002 65 75 60 55, 002 65 75 60 55, 65 75 60 55। আর একটা রর কাজ শেষ। নতুন র 003 72 61 48 63, 72 61 48 63, 72 61 48 63। প্রথমটা ছিল 003। দেখো আমাদের ইন টোটাল কাজ শেষ। আমরা আবার শুরু থেকে আসি। আমরা একটা এইচটিএমএল ডক টাইপ এইচটিএমএল নিয়েছি, তার মানে ডকুমেন্ট নাম ডিক্লারেশন নির্দেশ করছে যে HTML5 দ্বারা এরা তৈরি করা হয়েছে। এরপর এইচটিএমএল নিয়েছি, এরপর একটা বডি নিয়েছি, বডির ভিতরে আমরা টেবিল নিয়েছি, এই টেবিল শেষে যা কি করে দিয়েছি? ক্লোজ করে দিয়েছি। টেবিল নেওয়ার পরে টেবিলের বর্ডার নিয়েছি, এরপরে সেল স্পেসিং 0। এদের কাজ কি আমরা ব্রাউজারে শো করার পরেই দেখবো। এরপরে ক্যাপশন নিয়েছি মার্কশিট এবং ক্যাপশন ক্লোজ। এরপরে টিআর অ্যালাইন সেন্টার। কেন অ্যালাইন সেন্টার? কারণ প্রতিটা টেবিলের ভিতরে যে আমাদের উপাত্ত আছে সবগুলো মিডিলে, প্রতিটা সেলের কোথায় আছে? মাঝখানে দেওয়া আছে। এই কারণে আমরা প্রতিটা র এর ভিতরেই খুলে দিচ্ছি অ্যালাইন সেন্টার। যেখানে যেখানে র কল করছে সেখানে সেখানে আমাদের বলে দিতে হবে অ্যালাইন সেন্টার। সো দেখো আমরা নিচের র গুলোতে অ্যালাইন সেন্টার কিন্তু বলে দিনে। এই যে নিচের এ রতেও আমাদের কি বলে দিতে হবে? অ্যালাইন সেন্টার। সেম ভাবে এ রতেও আমাদের অ্যালাইন সেন্টার, এর অর্থে আমাদের অ্যালাইন সেন্টার বলে দিতে হবে। আদারওয়াইজ আমাদের ডাটাগুলো কিন্তু সেন্টারে যাবে না। তো এরপরে প্রতিটা ডাটা আমরা কিভাবে বসাচ্ছি সেটা তো আমরা দেখলাম। এখন আমরা এটা একটু শো করি ব্রাউজারে যে আদৌ শো করে কি করে না। আদৌ টেবিলটা দেখা যাচ্ছে? বলে হ্যাঁ, টেবিলটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা একটু বড় করছি, তারপরে দেখো টেবিলটা দেখা যাচ্ছে, কিন্তু টেবিলটা কিন্তু এখানে যেরকম ভাবে দেখা যাচ্ছে এরকম ভাবে কিন্তু দেখা যাচ্ছে না। এর ভিতরে দেখো দুই সাইডে কিন্তু জায়গা নিছে, এখানে জায়গায় সব সাইডে কিন্তু জায়গা নিছে। বাট আমরা যে টেবিলটা তৈরি করছি এই টেবিলটা কিন্তু এক্সাক্ট এইভাবে অনেক জায়গায় তৈরি করা আছে বা বইয়ে বা এইভাবে তৈরি করা আছে। বাট এইভাবে তৈরি করার পরেও কিন্তু টেবিলটা কি করে নাই? তোমার যে ব্রাউজারে শো করছে, ব্রাউজারে দেখো কোন রকম স্পেস বা জায়গা দখল করে নাই। জাস্ট যেভাবে লেখছো সেভাবেই এটাকে বহন করা হয়েছে।
এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমরা এই টেবিলে সেল স্পেসিং দিছি, বাট এরপরে আমরা কি দিই না, টেবিলের ওয়াইডটা দিই না। যদি আমরা টেবিলের ওয়াইডটা বলে দিই, তাহলে টিডি, এই ওয়াইডটা যদি বলে দিই, তাহলে আমাদের টেবিলটা খুব ভালোভাবে জায়গা নেবে। যদি ওয়াইডটা আমরা 50% দিই, তাহলে আমাদের ব্রাউজারে যে জায়গা আছে সেই 50% পরিমাণে একটা জায়গা নেবে। দেখো এখন কিন্তু টেবিলটা এক্সাক্ট আমাদের প্রশ্নের মতো করে তৈরি হয়েছে। তো দেখো মার্কশিট অটোমেটিক্যালি কোথায় আছে, সেন্টারে আছে। রোল নাম্বার, বাংলা, ইংরেজি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলা কোনো জায়গায় আমাদের সবগুলোই কিন্তু নর্মাল ফন্ট। এখন এর ভিতরে অনেকগুলো কাজ থাকে। তুমি যদি মনে করো তোমার এই মার্কশিটটা সেন্টারে আছে, তাহলে তুমি এটা ব্যবহার করবা টেবিলের কোথায়, নিচে। তুমি যদি প্রশ্নে দেখো তোমার মার্কশিটটা কোথায় আছে, একদম লেফট বরাবর আছে, তাহলে এটা তুমি ব্যবহার করবা কোথায়, টেবিলের উপরে। তখন ক্যাপশনটা টেবিলের নিচে না, তখন ক্যাপশনটা ডিরেক্ট বডির নিচে, মানে টেবিলের উপরে যখন তুমি ব্যবহার করবা, তখন ব্যবহার করে একটু রিলোড দাও। দেখো এখন মার্কশিটটা কোথায় গেছে, একদম টেবিল বরাবর কর্নারে চলে গেছে। সো আশা করি বুঝতে পারছো মার্কশিট লেফট, রাইট, সেন্টার কিভাবে করে। সেন্টার যদি তোমার করতে হয়, তাহলে মার্কশিটটা কোথায় ব্যবহার করবা, টেবিলের নিচে। আর যদি তোমার লেফটে ব্যবহার করা লাগে, মানে শুরুতে ব্যবহার থাকে, তাহলে টেবিলের উপরে। আশা করি বুঝতে পারছো। দেখো এখন যদি আমরা টেবিলের নিচে ব্যবহার করছি না, এখন কিন্তু আমাদের কি হয়েছে, এটা কিন্তু সেন্টারে গেছে। আশা করি মার্কশিটের কাহিনীটা তোমাদের শেষ। এরপরে আসি আমাদের, দেখো এই যে বাংলা লেখা এবং ইংলিশ লেখা, এরা যদি হেডলাইন থাকতো, মানে এটা যদি বোল্ড আকারে থাকতো, তাহলে এদের কি ব্যবহার করা হতো। মানে এটা একটু বোল্ড আকারে আছে, মানে এরা জানো যে এটা হেডলাইন, তার মানে এদেরকে আমাদের কি করা লাগতো, টিএইচ দেওয়া করা লাগতো। কেননা আমরা জানি হেডলাইন মানে টিএইচ। টিএইচ বলতে কি বোঝায়, টেবিলের হেডার। তো তাহলে যদি আমরা টিএইচ দিতাম, তাহলে কি হয় একটু দেখো, টিডি কেটে দিয়ে আমরা টিএইচ দিচ্ছি এখানে। তোমাদের সব ধরনের কনফিউজ দূর করে দেব এই একটা ভিডিওর মাধ্যমে। তাহলে আমরা এখন কিন্তু আর টিডি নাই, সবগুলো কি দেওয়া আছে, টিএইচ দেওয়া আছে। টিএইচ দেওয়ার কারণে যদি আমরা এখন রিলোড দিই, তাহলে দেখো তো বাংলা, ইংলিশ, তারপরে এই যে রোল নং, এরা কি অবস্থায় আছে, বোল্ড হয়েছে। বলে হ্যাঁ। এরপরে যদি মার্কশিটটা কি অবস্থা থাকে, বোল্ড আকারে থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব, বি ট্যাগ ব্যবহার করব, এর ভিতরে মার্কশিটটা দিয়ে দেবো। দেখো ক্যাপশনের ভিতরে একটা বোল্ড লিখে এর ভিতরে মার্কশিটটা দিয়ে দিচ্ছে। এখন যদি তুমি রিলোড দাও, দেখো এখন মার্কশিটটাও কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। সো এগুলো সিম্পল বিষয়, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করলে কি হবে, বোল্ড হবে, লেখার নিচে আন্ডারলাইন বিভিন্ন কিছু করা যায় অ্যাট্রিবিউট দিয়ে। সো এটা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা যদি টিএইচ ব্যবহার করি, যদি আমরা অ্যালাইন সেন্টার কেটেও দিই, তারপরেও দেখো আমাদের কি হবে, লেখাটা সেন্টারই থাকবে। কেননা আমরা জানি টিএইচ মানে লেখা অটোমেটিক্যালি বোল্ড এবং লেখাটা সেন্টার। তো ইংলিশ এবং বাংলা এটা কি হয়েছে, সেন্টারই কিন্তু আছে। সেম ভাবে আমরা যদি টিডির ভিতরে যদি বলে না দিই সেন্টার, তাহলে কিন্তু সেন্টার হবে না। দেখো আমরা একটা টিডি মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এদের কিন্তু টিডি সেন্টার কেটে দিছি। এখন দেখো এটা কি হবে, ডাটাগুলো কি সেন্টারে আছে, বলে না স্যার। বলে এটাই হচ্ছে টুইস্ট। সো আমরা যদি টিআর এ ভিতরে, টেবিল রর ভিতরে যদি টিডি ব্যবহার করি, তাহলে যদি সেটা সেন্টার হয়, অবশ্যই আমাদের বলে দিতে হবে অ্যালাইন সেন্টার, আদারওয়াইজ সেটা সেন্টারে যাবে না। সেম ভাবে যদি টিএইচ হয়, তাহলে আমাদের সেন্টার বলার কোনো প্রয়োজন নাই, অটোমেটিক্যালি সেটা সেন্টার এবং কি হবে, বোল্ড হবে। সো আমাদের প্রশ্নে যেহেতু ই নাই, সেন্টার নেই এবং টিএইচ নেই, সো আমরা টিএইচ আর ব্যবহার এখানে করব না। তো আমরা যেভাবে প্রশ্ন আছে সেভাবেই করব। যদি আমাদের প্রশ্ন থাকতো কি এইগুলা বোল্ড, তাহলে আমরা বোল্ড করে দিতাম। আশা করি বুঝতে পারছো। তো এটাও আমরা টিটি করে দেই। এরপর আমাদের আরেকটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে টেবিল বর্ডার এবং সেল স্পেসিং। এইগুলো কেন দেব, টেবিল বর্ডার একই বানি কেন দেবো, বর্ডার দেবই কেন। এটা দেখার কারণে আমাদের দেখো এই টেবিলের সাইডটা কি একটা বর্ডার কিন্তু আছে, এই বর্ডারটা আমরা এক কেন ব্যবহার করি, কেননা আমাদের ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনে
কলমের ন্যায় একটা দাগ দেওয়া থাকে, সেই কারণে আমরা এক ব্যবহার করি, মানে একটা কলমের ন্যায় দাগ যেটাকে বলা হয় 1 পিক্সেল বা 2 পিক্সেলের পরিমাণ একটা দাগ, সে কারণে আমরা 1 ব্যবহার করি। তাহলে আমরা টেবিল বর্ডার যদি 2 ব্যবহার করি বা 3 বা 5 ব্যবহার করি বা 6 ব্যবহার করি, তাহলে কি দাঁড়াবে এটা একটু দেখো। তাহলে আমাদের এই দাগটা একটু কি হবে, মোটা হবে। সিম্পল। আশা করি বুঝতে পারছো, মানে টেবিলের সাইডে যে বর্ডার আছে সেই বর্ডারটার দাগটা কি হলো, অনেকটা মোটা হয়ে গেল। তা আমাদের প্রশ্ন যদি এরকম থাকে তাহলে আমরা সেই রকম অনুমানে ব্যবহার করব, বাট আমাদের প্রশ্ন এরকম থাকার সম্ভাবনা নেই। সেই কারণে আমরা কি ব্যবহার করি, এক ব্যবহার করি। একদম ধারাবাহিক ভাবে সারা মুখস্থ করে না টেবিল বর্ডার এক হয়, দাস শেষ। মানে টেবিল বর্ডার এক, এটা একটা সূত্র, এটা বলে দেয় না। এটা না, টেবিল বর্ডার এক কেন হবে বলে, বর্ডারের আকার আকৃতির উপর নির্ভর করে। বর্ডারটা যদি তোমার প্রশ্নে মোটা থাকে, টেবিল বর্ডার একের জায়গায় আমরা 2 বা 3 ব্যবহার করবো। বর্ডারটা যদি একদম কলমের ন্যায় থাকে তাহলে আমরা এক ব্যবহার করবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা টেবিল বর্ডার একই এখানে ব্যবহার করি। এরপরে তোমার প্রশ্ন থাকতে পারে যে সেল স্পেসিং কেন, সেল স্পেসিং না দিলে কি হবে। আচ্ছা, সেল স্পেসিং না দিলে কি হয়, তাহলে দেখো এটা আমরা মুছে দিলাম, সেল স্পেসিং মুছে দেওয়া। এটা যদি আমরা নাই ব্যবহার করি তাহলে এটা কেটে দিলাম। তাহলে এখন কি দাঁড়ায়, তাহলে দেখো সেলের ভিতরে প্রতিটা নতুন করে আবার নতুন করে সেল তৈরি হয়েছে। দেখো প্রতিটা সেলের ভিতরে নতুন করে কি তৈরি হয়েছে, সেল তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ একটু পরিবর্তন, বলে হ্যাঁ পরিবর্তন দিতে। এই কারণে আমরা সেল স্পেসিং ব্যবহার করি, কেননা প্রশ্নে তো সেল স্পেসিং দেওয়া থাকে না। সেই কারণে সেল স্পেসিং তুলে দিতে হবে। সেল স্পেসিং তুলে দেওয়ার কারণে সেল স্পেসিং কি ব্যবহার করি, জিরো ব্যবহার করি। আরো ভালোভাবে বোঝার জন্য সেল স্পেসিং যদি জিরো না ব্যবহার করি, আমরা 15 ব্যবহার করি, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবা যে সেল স্পেসিং এর কাজ কি। দেখতে পাচ্ছ সেল স্পেসিং এর কাজ, নতুন করে প্রতিটা সেল কিন্তু নতুন করে তৈরি করছে। এটা হচ্ছে সেল স্পেসিং এর কাজ। তো সেল স্পেসিং আমরা বরাবরই কি ব্যবহার করবো, জিরো, কেননা আমাদের প্রশ্নে কোনো সেল স্পেসিং দেওয়া থাকে না। আশা করি তুমি ক্যাপশন, তারপরে তোমার র কালা মানে র মোটা বা র টিএইচ এর কাজ কি, টেবিল হেডারের কাজ কি, টেবিলের সেল স্পেসিং এর কাজ কি, টেবিলের বর্ডারের কাজ কি, অ্যালাইন সেন্টার কেমনে ব্যবহার করে, কল স্পেসিং র স্পেসিং কেমনে ব্যবহার করে, এগুলো সবগুলোই দেখা হয়েছে। এছাড়া আর কি বাদ আছে, আরো মনে হয় আর না, আর কিছু বাদ নেই এখন। তুমি এই ভিডিওটা দেখে একটু বেশি বেশি প্র্যাকটিস করো। আশা করি খুব ভালোভাবে তুমি আমার ক্লাসটি বুঝতে পারবা। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। এরকম যদি আরো বোর্ড কোশ্চেন পেতে চাও, সো আমাকে কমেন্ট করে জানাও, আমি এরকম বোর্ড কোশ্চেন আরো অনেক সমাধান করে দেবো ইনশাআল্লাহ। সো এই পর্যন্ত আজকে ভিডিওটা। সো ভালো থাকো। থ্যাংক ইউ।